15 বছর পর আজ ঢাকায় বসে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সরকারকে বাণিজ্যিক লাভে বেশি নজর দেওয়ার পরামর্শ। মার্কিন টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। ঢাকায় কূটনীতিকদের সাথে বিএনপি সহ 3 রাজনৈতিক দলের বৈঠক। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন, আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এবং কানাডার নির্বাচনে বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতার আশ্বাস। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র 343টি আসনে প্রার্থীর নাম ঘোষণা। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 15 বছর পর আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এ লক্ষ্যে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এই মাসেই আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দেশটির সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ঢাকা। আর বিশ্লেষকরা বলছেন, এই প্রচেষ্টায় অর্থনৈতিক ও বাণিজ্যিক লাভের দিকে বিশেষ নজর রাখতে হবে। প্রমা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশে এখন নতুন পরিস্থিতি। এমন অবস্থায় নতুন বোঝাপড়ার প্রচেষ্টা চলছে পাকিস্তানের সঙ্গে। এক যুগের বেশি সময় বিরতির পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এ লক্ষ্যে ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এ মাসেই আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ইসহাক দার। মূলত তার সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতে আমনা বালুচের আগমন। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্ম হলো ফরেন অফিস কনসালটেশন বা এফওসি, যা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ 2010 সালে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে দুদেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টিও তুলতে পারে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে, তবে বিশেষ নজর দিতে হবে বাণিজ্যিক লাভের দিকটাতেও। রাজনৈতিক সদিচ্ছা থাকতে পারে এবং সেটাই মনে হচ্ছে হয়তো করার চেষ্টা করছে হয়তো আপাতত। এটাকে যদি এগিয়ে দিতে হয় তাহলে কিন্তু বাকি যে দুটো বিষয় বললাম, অর্থনৈতিক এবং সামাজিক, সেটাও কিন্তু বাড়াতে হবে। এবং যে কোনো সম্পর্ক ওই তৃতীয় দেশের সম্পর্ককে সামনে রেখে করা ঠিক না, এটা আমি সবসময় বলে থাকি। সব বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ কেন্দ্রিক হওয়া দরকার। এই বিশ্লেষক মনে করেন, আমনা বালুচের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। যে কোনো সফরের মধ্যে অনেক কিছু আসবে, আশা করি এগুলো হয়তো আসবে, তবে যেটা মানে বড় আকারেই যতক্ষণ আমাদের ব্যবসায়ীরা লাভ না দেখবে ততক্ষণ আমি মনে করি না যে সম্পর্ক উন্নয়নের, রাজনৈতিক সম্পর্ক ভালো থাকতে পারে। বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য তার বর্তমান প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লোডিয়া শেইনবাউম সহ আরও অনেকের নাম রয়েছে। ঢাকায় মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপি। এ সময় মার্কিন কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন নিয়ে মতামত জানতে চান। বিএনপি নেতা আমির খসরু জানান, ন্যূনতম সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে ভোট চায় তার দল। আর আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামাত। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। গুলশান 2 নম্বরে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বেলা 2টায় বৈঠক করেন জামাত ইসলামীর নেতারা। বৈঠক শেষে দলটির আমির জানান, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। বিকেলে একই স্থানে মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য আছে, আগামী 1 মাসের মধ্যেই সেগুলোর বাস্তবায়ন সম্ভব। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। তবে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ভিন্ন মত তুলে ধরেন নতুন রাজনৈতিক দল এনসিপি। বেলা 3টার পরে শুরু হওয়া বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন দিলে সেখানে তারা অংশ নেবে কিনা তা নিয়ে ভাববে এনসিপি। ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই মন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া প্লট জালিয়াতির মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে টিউলিপের ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানায় দুদক। বাংলাদেশে প্লট বরাদ্দে জালিয়াতি সহ একাধিক দুর্নীতির মামলায় ফেঁসে বেশ বিপাকে রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ নাগরিক হলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে পুঁজি করে বাংলাদেশেও নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দুর্নীতি ও আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে 2000 সালে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়া এবং 2022 সালে পূর্বাচলে অনিয়মের মাধ্যমে জমি বরাদ্দ নেয়ার ঘটনায় দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে। এমন অবস্থায় আদালতের নির্দেশনা পেলে তাকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে বলে জানায় দুদক। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। বিচারিক আদালত যেভাবে নির্দেশনা প্রদান করবেন তার প্রেক্ষিতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টিউলিপ সিদ্দিকের আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক বলছে, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতেই দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। কানাডার 45তম প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইলেকশন কানাডা। দেশটির পার্লামেন্টে 343টি আসনের মধ্যে প্রায় 1900 প্রার্থীর নাম ঘোষণা করেছেন ইলেকশন কানাডা। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামী 28 এপ্রিল নিজেদের পছন্দের প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দেবেন কানাডার নাগরিকরা। দেশটির 45তম প্রেসিডেন্ট নির্বাচনের 3টি প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি ও এনডিপি তারা প্রত্যেকেই 343টি আসনের মধ্যে 342টি আসনে প্রার্থী দিয়েছেন। একটি করে আসনে প্রত্যেকেরই প্রার্থী বাদ পড়েছে।
লিবারেল পার্টির মার্ক কার্নির বিপরীতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাডার সবশেষ জনমত জরিপ অনুযায়ী আসন ও সমর্থনের দিক থেকে লিবারেল পার্টি অনেক এগিয়ে রয়েছে। এদিকে জাস্টিন ট্রুডোর সরকার পতনের পেছনে ইমিগ্রেশন অবস্থাকে দায়ী করেছেন অনেকে। যদিও নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর ইমিগ্রেশন ইস্যু নিয়ে কোনো আলোচনা বা বিতর্কের সৃষ্টি হয়নি বলেই জানিয়েছেন দেশটির গণমাধ্যম। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে বিভিন্ন প্রদেশে বিভিন্ন দলের প্রধানরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনে যেই আসুক কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, আর তাই তো দেশের বাইরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছর 1432কে বরণে পিছিয়ে নেই অভিবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনেও অভিবাসীরা মাতেন বর্ষ বরণের আনন্দে, যেখানে বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে রঙিন হয়ে ওঠে বাঙালির সর্বজনীন এই উৎসব। ডাবলিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ডোনাবেট সমুদ্র সৈকতের কাছে সোলারিন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাঙালিদের নববর্ষ পালন এবং সেই সাথে ঈদ পুণ্যমিলনী। বর্ণাঢ্য অনুষ্ঠানটি বিসিডি বাংলাদেশ কমিউনিটি অফ ডাবলিন দ্বারা পরিচালিত হয়। এছাড়াও আয়ারল্যান্ডের বাঙালিদের বিভিন্ন সংগঠনের লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ, বাংলা গান, নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়। শিশুদের কোলাহল এবং নতুন প্রজন্মের আকর্ষণ বাঙালি সংস্কৃতির প্রতি যা নজর দেওয়ার মতো। অনুষ্ঠানের অন্তিম লগ্নে কেক কাটার মাধ্যমে বিসিডির প্রথম কার্যকরী কমিটির 2 বছর উদযাপন এবং রাফেল ড্র করা হয়, যাতে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে। বিসিডি আয়োজিত আজকের এই ভোজসভা এবং তাদের ঈদ পুনর্মিলনী সমস্ত কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি আয়োজন ছিল। আমাদের কমিউনিটির অনেক অনেক লোক উপস্থিত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা পরিবার নিয়ে একটা খুব সুন্দর পরিবেশে আমাদের একটা আমরা বিসিবি সবসময় চেষ্টা করি নতুন নতুন প্রোগ্রাম সংগঠিত করার জন্য। উপস্থিত বাঙালিদের মন্তব্য, প্রবাস জীবনে তারা বাঙালি সংস্কৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, যাতে তাদের বাঙালি আবেগের স্থান পায়। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে বাঙালিয়ানার ছোঁয়ায় বর্ণিল আয়োজনে প্রবাসীদের বাংলা নববর্ষ 1432 উদযাপিত হল লেবাননের বৈরুতে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ক্লাসিকো স্টেডিয়ামে নতুন সাজে দেশের ঐতিহ্যকে তুলে ধরতে কোনো অংশে কমতি রাখেনি। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে লেবাননে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য পহেলা বৈশাখ। দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায়, যেখানে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসেন। ঢাকায় বৈশাখের আবহ ছুঁয়ে যায় বৈরুতের আকাশে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সকলের অংশগ্রহণ করে, বিশেষ করে শিশু কিশোরদের অংশগ্রহণ, সপরিবারে লেবানন প্রবাসী ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন। তাদেরকে আবারও শুভ নববর্ষ জানাই। রঙিন পরিবেশে বাসন্তী শাড়ি ও পাঞ্জাবি পরে প্রবাসীরা যোগ দেন অনুষ্ঠানে। বৈশাখী মেলায় বাঙালি পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। দোকানগুলোতে পান্তা ভাত, ইলিশ ভাজা, বিভিন্ন রকম ভর্তা সহ আরো অনেক রকম ঐতিহ্য বাঙালি খাবার। ঘ্রাণ এবং স্বাদে যেন দেশের টান ফিরে এলো প্রবাসীদের মাঝে। ইলিশ মাছ এবং পান্তা ভাত এবং কি ভর্তা, ঝালমুড়ি, তারপরে হালিম, মানে বাঙালি যে ঐতিহ্য যে আইটেম গুলো আছে সবগুলা নিয়ে মূলত আজকের আমাদের এই প্রোগ্রাম গুলো। আমি বালিশ খেলায় অংশগ্রহণ করেছি, দ্বিতীয় হয়েছি, খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। নববর্ষের আয়োজনে ছিল শিশু কিশোরদের নৃত্য, কবিতা, ছড়া, গান, চক্রের দৌড়, বালিশ খেলা, চোখ বেঁধে হাড়ি ভাঙার প্রতিযোগিতা। বাঙালিয়ানা খেলার সাথে দেশীয় সংস্কৃতি প্রবাস জীবনে মেল বন্ধন তৈরি করে। এই বৈশাখী আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল দেশপ্রেম, সংস্কৃতি চর্চা ও একতা প্রকাশের এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ভারতের সংশোধনী ওয়াকফ আইন বাতিলের দাবিতে অশান্ত পশ্চিমবঙ্গ। রাজ্যটির মুর্শিদাবাদ জেলায় সহিংসতায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘরছাড়া রয়েছে বহু পরিবার। এবার সেই মুর্শিদাবাদের পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি এবং বাংলাদেশকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে মমতা দায়ী করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে। লন্ডনে ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ করল বাংলাদেশ স্বরাজ পার্টি। 14 এপ্রিল সন্ধ্যা 7টায় ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডাক্তার গিয়াসউদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার আবু আহসান রেজা। বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদের উদ্যোগে ইমামনগর জামিয়া ইসলামিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আব্দুস সাত্তারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার পর্তুগালের মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে সভাপতিত্ব করেন জামাল উদ্দিন মনির। সাংবাদিক ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রিদ বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন করতে দোহার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কাতারে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। ইকবাল হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উবায়দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাজী আরিফুল ইসলাম। বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান বিশ্বাস বক্তব্য রাখেন। গোলাম সারোয়ার মিশু, EM আকাশ, গোলাম রাব্বানী মিরু, আশিকুজ্জামান, বাবু খান সহ আরও অনেকেই। আগামী 2 বছরের জন্য কার্যকরী কমিটির নাম ঘোষণা করেছে রুমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি। সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে 2025-26 কার্যকরী কমিটির সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক MD মজির উদ্দিন। সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাব্বির আহমেদকে পুনরায় সভাপতি করা হয়। এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে রোমের মার্কুনিবাসী। মুসলিম কমিউনিটি আয়োজিত এই সমাবেশে গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের অধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনকে মুক্ত করো, গাজায় গণহত্যা বন্ধ করো, ইসরায়েল আগ্রাসন বন্ধ করো ইত্যাদি স্লোগানে সমাবেশস্থল ছিল উত্তাল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি, কিন্তু অন্তর্বর্তী সরকারের অবস্থান আগের মতোই। বিএনপিকে জানিয়েছেন ভোট হবে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে। আর সরকারের এমন মনোভাবে একেবারেই সন্তুষ্ট না বিএনপি। দলটির নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে ভোট না হলে খারাপ হবে দেশের পরিস্থিতি। তবে আইন উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যেই ভোট হবে, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা প্রকাশের দাবি নিয়ে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির সিনিয়র নেতারা। 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বিএনপি নেতারা। নির্বাচন সংস্কার সহ আরও নানা ইস্যুতে কথা বললেও গুরুত্ব দেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণায়।
যমুনা থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার কথা বলেছেন তারা। প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে বিএনপি এমন কথাও জানিয়েছে প্রধান উপদেষ্টাকে। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। কিছুক্ষণ পরে আইন উপদেষ্টা জানান নির্বাচন আগামী বছরের জুন অতিক্রম করবে না, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। সংস্কার কাজ শেষ হলে নির্বাচন দেরির কারণ কি, বিএনপির করা এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? ডক্টর আসিফ নজরুল জানান নির্বাচনের অন্তত 2 মাস আগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।